আপনি যে কথাটি বলেছেন প্রিয় সুপ্রিয় সঞ্চালক, পৃথিবীর যে কোনো হত্যাকাণ্ড নিন্দনীয়, হোক সেটি বাংলাদেশে, সেটি ভারতে, পৃথিবীর যে কোনো প্রান্তে। আনোয়ার, আপনি যেমন সুদর্শন, আপনাকে দেখতে খুবই ভালো, আপনার বক্তব্য তার থেকেও বেশি মিষ্টি। আমি ভুলি না, জানেন তো, গত বছর 1 বছর 4 মাস আগে আপনি একই কথা বলেছিলেন, নিন্দনীয়, এটা জঘন্যতম, এটার আমরা নিন্দা করি, এর আমরা প্রতিবাদ করি। আজকে দেখুন, আমি 1 বছর 4 মাস পরে সেই হিসাবের খাতা আবার খুলেছি। আজকে 1 বছর 4 মাস পর সেই হিসাবের খাতা খুলে দেখলাম যে আপনাদের মতো বুদ্ধিজীবী, সুদর্শন, সুবুদ্ধিমান মানুষের এখন বর্তমানে মূল্যবোধ বাংলাদেশে জিরো, ইজ আ বিগ জিরো, একটা বড় হর্ষডিম্ব। আপনারা বলবেন না কিছু, ওইভাবে বললে আসলে ভুল হবে, কারণ বাংলাদেশের মানুষ, আপনি একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বা টোটাল বাংলাদেশকে আপনি আসলে এভালুয়েট করতে, আপনি শুনবেন। দেখুন আপনাকে আমি দেখাই, আজ থেকে 1 বছর 4 মাস আগে কি হয়েছিল হিন্দুদের উপর, তার কিছু ফুটেজ, ফাইল ফুটেজ, গত বছর আগস্ট ক্যাপচার। আমি আজকে বললাম আমাদের আর্কাইভকে যে ভাই বার করো, তা বলছে একের পর এক বাইট আছে, কটা শোনাবো, এতজন লোক তো বলবে এখানে। শুনুন একটা কি অবস্থা ছিল আজ থেকে 1 বছর 4 মাস আগে, শুনুন। আপনাদের কাছে আমার আবেদন, প্লিজ নিবেদন, ছোট ছোট ভাই, বড় ভাই, ভাইয়ারা সবাই প্লিজ, বাটের মোড়ে প্রত্যেকটা দোকান লুটপাট হচ্ছে, আপনারা চলে আসেন প্লিজ। এসে আপনারা তাদের সরিষাটার মোড়ে প্রত্যেকটা মোবাইল নিয়ে চলে গেছে, এসিটা পর্যন্ত ঘুরমে খুলে নিয়ে গেছে, টাইলস নিয়ে গেছে, চেয়ার পর্যন্ত নিয়ে গেছে। আপনারা কোথায়? এটার জন্য তো আমরা এই স্বাধীনতা করলাম। রড সিমেন্ট থেকে শুরু করে কমর সব নিয়ে যাচ্ছে। রাব্বি এই যে রড চুরি করতেছে, রাব্বি দেখেন রডগুলো নিয়ে কিভাবে চলে যাচ্ছে, আমার দোকানের জিনিসগুলো নিয়ে চলে যাচ্ছে। ভাই, এটার জন্য কি আমরা এই দেশে আন্দোলন করবো না? ওদেরকে বুঝাই পাঠালো জিনিস নিয়ে। যারা আমরা আন্দোলনে ছিলাম, আমার ছোট ছোট ভাই বোনরা, প্লিজ বন্ধের আছে দোকানে, ভাই আপনারা নেমে যান না প্লিজ। আমার দোকানের আমাদেরকে মারতে নিষেধ করো, ওদেরকে পাঠাই দাও, নিয়ে চলে যাচ্ছে, চোখের সামনে এসিগুলো খুলে নিয়ে যাচ্ছে, ফ্রিজগুলো খুলে নিয়ে যাচ্ছে। আপনারা কোথায়? প্লিজ আসেন। বাটার মোড়ের অবস্থা, সরিষাটি মোড়ের অবস্থা খুব খারাপ। আমরা 100 জনকে ছাত্র নাই, আমরা যদি দলে দলে আমরা নেমে আন্দোলন করতে পারি, আমরা কি 200 জন ছাত্র প্রোটেস্ট করতে পারি না? মিছিল নিয়ে যাওয়ার সময় উল্টো দিক থেকে এসে আমার বাসার মধ্যে ঢুকে, আমার বাবা একজন ব্যবসা করে, সে তার ব্যবসার প্রতি আমাদের পুরো ভাইরা চুইরা কিচ্ছু রাখে নাই। আমার কাকাকে খুঁজতেছিল, আমার ভাইকে খুঁজতেছিল, মানে এরা কোথায়? আমার মা বাই ফ্যান বলেন, খাবার জলের জগ বলেন, একটা গ্লাস বলেন, কিচ্ছু রাখে। বাবারে মারছে, বাবার গায়ে হাত দিছে। আর আমার ছোট কাকা তো বলাই, মানে আমরা কতটা নিরুপায় আজকের এই ছাত্রদের কারণে। আমরা ছেড়ে কি আমরা ইন্ডিয়া পালাই যাবো এটা মনে করতেছে সবাই। কেন ইন্ডিয়া নাগরিক না? তাহলে কেন আমাদের সাথে এরকম হবে? আমি ঠিক এই প্রশ্নের উত্তর আর আনোয়ার আপনার কাছে আমি যাব না, আমি মনিদার কাছে আসবো। মনিদা, এই হচ্ছে 1 বছর 4 মাস আগে হিন্দুদের পরিস্থিতি, আর আজকের দিনে দাঁড়িয়ে দীপু দাসদের মারা হচ্ছে। চট্টগ্রাম, ময়মনসিংহে হিন্দু বাড়ি পাড়া জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সে আগুন লাগার ছবি আমার কলিগরা, আমার টিম, যাদের জন্য আমি আজকে অনুষ্ঠান করতে পারছি, তারা একের পর এক সেই ছবি দেখাচ্ছে। দেখুন, একাধিক দোকানপাট ভাঙচুর করা হয়েছে, মানে সফট টার্গেট হচ্ছে হিন্দুরা। আমার কথা হচ্ছে যে যারা এখন এক্সিস্ট করছে বাংলাদেশের মাটিতে, তাদের কি অবস্থা, তাদের নিরাপত্তা, আমি আর কি বলবো, এই নিরাপত্তা এই সরকার দিতে পারবে না, এটা খুব পরিষ্কার হয়ে গেছে। আর আপনার কাছে যাওয়ার আগে এই যে ভারতকে এতদিন মেলাইন করা হচ্ছিল না, ওসমান হাদিকে ভারত মেরেছে, ওসমান হাদির নিজের মায়ের পেটের ভাই কি বলছে, ওমর আলী কি বলছে, একবার শোনাই আপনাদের, শুনুন। আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন। আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। হাদির বিচার যদি না হয়, আপনারাও একদিনে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবে।
যে রাষ্ট্রের হয়ে আপনারা ওসমান হাদিকে হত্যা করেছেন, মনে রাখবেন ওসমান হাদি কোনো এজেন্সি, কোনো রাষ্ট্র, কোনো তাবেদারের কাছে কখনোই মাথা নত করে না। এ বাংলাদেশের 18 কোটি মানুষকে পথ দেখিয়েছে। আপনারা দেখবেন জীবিত ওসমান হাদির চেয়ে শহীদ ওসমান হাদি অনেক গুণ শক্তিশালী হয়ে আমাদের মাঝে ফিরে আসছে। আপনারা যদি মনে করেন আর 2 মাস পরে রাষ্ট্র ক্ষমতা থেকে চলে যাবেন, বিদেশে চলে যাবেন, মনে রাখবেন এই দেশের জনতা আপনাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবি। সরকারকে অনুরোধ করব, দ্রুত খুনিদেরকে আমাদের সামনে উপস্থাপন করুন। নির্বাচনের পরিবেশকে যাতে বিঘ্ন না হয়, খুনির বিচার করুন। আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন। তার মানে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে কে? ইউনুস গ্রুপ, যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছে। আমি মনিদার কাছে আসবো একটা ছোট্ট বিরতির পর। অর্থাৎ ওসমান হাদিকে মারালেন, দোষ দিচ্ছেন কাকে? ভারতকে, যাতে ডাইভার্ট হয়ে যায় মানুষ, ভারতের বিরুদ্ধে যাতে উত্তেজনা বাড়ে। কারা করাচ্ছে এগুলো? আনোয়ার বলতে পারবেন, কিন্তু আমি বিরতির পর মনিদা, এই ক্ষেত্রে বহু মানুষের কথা আমি কথা বলে শুনলাম। আপনারা রাজনৈতিক আন্দোলনে আছেন, আপনারা হিন্দুদের নিরাপত্তা সুরক্ষার কথা বলছেন, কিন্তু এই মুহূর্তে ভারতের বা আমাদের এই পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষের আপনাদের কাছে, আপনাদের মানে কেন্দ্র সরকারের কাছে ডিমান্ড হচ্ছে এটা, আর মুখ বন্ধ করে থাকা চলবে না। কি ব্যবস্থা ভারত নিতে পারে, আপনি কি বলবেন? দেখুন, ভারত কি নেবে সেটা ভারত সরকার সিদ্ধান্ত নেবে। কারণ কিছু কিছু জিনিস আছে যেগুলো ওপেনলি মাইকে বা ডায়াসে বা টিভির ক্যামেরায় বলা যায় না। কিন্তু এখানে আনোয়ারের কাছে আমার 2-3টে বিষয় বলার, যে দেখো, ইনসিডেন্ট হতে পারে দুঃখজনক, কিন্তু এখানে যেটা লক্ষণীয়, যে একজনকে ধর্মের নামে মব লিঞ্চিং যেটা বলা হয়, তার থেকেও ভয়ানক যেটা, হাজারো হাজারো লোক বিষয়টাকে এনজয় করছে। তার মানে ওখানকার ম্যাক্সিমাম লোকের চিন্তাধারা এই ধর্মকে কেন্দ্র করে ভারত সরকারের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। এটা চিন্তাদায়ক। দুষ্কৃতি রামায়ণের যুগেও ছিল, মহাভারতের যুগেও ছিল, আজকেও আছে। পৃথিবী যতদিন থাকবে দুষ্কৃতি থাকবে। কিন্তু দুষ্কৃতির দোহাই দিয়ে যে ঘটনা আমরা দেখলাম, সেই ঘটনা চিন্তা এই কারণে যে এনজয় করছে বিষয়টা, মানে এত বেদনাদায়ক, এত ন্যাক্কারজনক, তারপরেও হাজারো মানুষ এনজয় করছে, ভিডিও তুলছে, ওটাকে রিলস বানাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে। এটা কিন্তু ডেঞ্জার। এটা শুধুমাত্র ভারতবর্ষের জন্য নয়, বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য ডেঞ্জার। এই ডেঞ্জার কারণ তোমাদের কাছে এক্সাম্পল আনোয়ার, তুমি বলছি, আমার থেকে অনেক বয়সে ছোট তুমি, যে পাকিস্তানের যে দশা আজকে হয়েছে, সেই দশা কিন্তু আগামী দিনে তোমাদের হতে চলেছে। এবং এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের প্ল্যান নয়, একটা ডিপ স্টেটের প্ল্যান। এবং খুব নিখুঁতভাবে দেবাশিস, যদি দেখো, এই ইউনিস যে এখন লিড করছে, এই ইউনিসকে কখন বাংলাদেশে ইনপুট করা হলো? 1972-এ। 1971-এ বাংলাদেশ স্বাধীন হলো, 1972-এ ইনপুট করা হলো। এবং তার আগে তার পড়াশোনা, গ্রুমিং সব কিন্তু বাইরের মাটিতে হয়েছে। এবং এটা খুব ভালো করে যদি লক্ষ্য করো, যে ইংরেজরা বা পরবর্তীকালে 1940-এর পরে সারা পৃথিবীব্যাপী যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনে দেখা গেছে আগে সবাই অন্যান্য দেশ থেকে গিয়ে শাসন করত। এখন কি হয়েছে, হাতির মাউথটা যদি আমার থাকে, তাহলে হাতিটাকে আমি কন্ট্রোল করতে পারবো। এই মানসিকতা থেকে তৈরি করে আমার আফগানিস্তানের প্রেসিডেন্ট থেকে শুরু করে, ইরাকের প্রেসিডেন্ট থেকে শুরু করে, পাকিস্তানের প্রেসিডেন্ট থেকে শুরু করে বাংলাদেশ, সবার কিন্তু মানসিকতা কিন্তু তৈরি করেছে বাইরের রাজ্যগুলো, যাতে ওখানে বসে, নিজের দেশে বসে আর অন্য দেশকে স্বাধীন করা যায়, শাসন করা যায়। এই চিন্তাধারা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে, নাহলে কিন্তু তোমাদের অবস্থা আরও ভয়ানক হবে। আর আমাদের ক্ষেত্রে, ভারতবর্ষের ক্ষেত্রে বলি, অনেক কথা বলা যাবে না টিভির ক্যামেরায়, কিন্তু এটা জিনিস যে আজকে যদি আমরা 1946-এর পর থেকে এই প্রতিবাদে নামতাম, যে প্রতিবাদ আজকে ভারতবর্ষের লোকেরা, ভারতবর্ষের হিন্দু মুসলিম সবাই মিলে করছে, যে বাংলাদেশে যে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, তার প্রতিবাদ যেমন দিল্লির হাইকমিশনারে হচ্ছে, কলকাতাতেও হচ্ছে, দার্জিলিংয়েও হচ্ছে, শিলিগুড়িতেও হচ্ছে। এই প্রতিবাদ যদি আজকে আমরা আজ থেকে 50-60 বছর আগেও করতাম, তাহলে হয়তো বাংলাদেশের এই অবস্থা হতো না। 30% থেকে আজকে 7% এসে যেত না। অনেকেই হয়তো টিভির পর্দায় বলে থাকে সংখ্যা তো সমান আছে। আরে সংখ্যা যখন 100 জন ছিল, তখন তোমার সংখ্যা ছিল 20, আমাদের সংখ্যা ছিল 80।
এবার 100 থেকে বেড়ে 1000 হলো, তোমার সংখ্যা 20 আর আমার সংখ্যা 980, তুমি বলছো সংখ্যা তো ঠিক আছে, 20 তো 20 মেনটেন হচ্ছে। আরে ভাই তোমার সংখ্যা তো 980 হয়ে গেছে 80 থেকে বেড়ে। এই যে একটা গোঁড়ামি, এই গোঁড়ামি থেকে বেরিয়ে আসতে হবে। ভারতবর্ষের মুসলিমদেরও বলতে হবে টিভির ক্যামেরায় দাঁড়িয়ে যে ধর্ম আগে নয় দেশ আগে। এই চ্যানেলে আমি অনেককে প্রশ্ন করেছি আগে বলুন ধর্ম না আগে দেশ আগে, সে প্রশ্ন এড়িয়ে গেছে। ধর্ম আগে না দেশ আগে? আগে দেশ, আমার কাছে আগে দেশ। কারণ সারা পৃথিবীতে 50টার বেশি মুসলিম দেশ থাকলেও হিন্দু দেশ কিন্তু একটাই। তো সুতরাং একজন হিন্দু হিসাবে আমি বলছি আমার দেশ আগে, ধর্ম পরে, কিন্তু মুসলিমদেরকেও এটা বলতে হবে। আর এটা মনে করিয়ে দিতে চাই শুধু তত্ত্বের খাতিরে, স্বাধীন অখণ্ড ভারতবর্ষে শেষ যে ইলেকশন, জেনারেল ইলেকশন হয়েছিল 1946-এ, সেই 1946-এর 94% মুসলিম, কিন্তু মুসলিম লীগকে সাপোর্ট করেছিল, কংগ্রেসকে নয়। 94% মুসলিম কি চলে গেছে বাংলাদেশে? যায়নি। তারাই হচ্ছে বাংলাদেশের শক্তি, ভারতবর্ষে নিহত আছে। এই শক্তিকে, এই যে ভারতবর্ষের মধ্যে তারা যে শক্তিটাকে রেখেছে, এই শক্তি থেকেও বেরিয়ে আসতে হবে। আমি শেষ কথা বলতে চাই যে 2 দিন আগে যেদিন হাদির মৃত্যু হলো, তার পরের দিন বাংলার একটি লিডিং নিউজ পেপার সেখানে হেডলাইন করছে হাদির মৃত্যু নিয়ে। প্রথম পেজে হাদির মৃত্যুর 3টে খবর, দীপুর মৃত্যু, ভেতরের পেজে ছোট্ট একটা খবর। এই যে আমি বললাম না 94% মুসলিম লীগের সাপোর্টার কি বাংলাদেশে চলে গেছে, 1947-এর পরে যায়নি, তার প্রমাণ হচ্ছে এটা। এখান থেকে ভারতবর্ষের হিন্দুদের বুঝতে হবে যে ঘরের শত্রু বিভীষণ, এই ঘরের শত্রু বিভীষণকে যদি আমরা না রক্ষা করতে পারি তাহলে কিন্তু ভারতবর্ষকে রক্ষা করা যাবে না, পশ্চিমবাংলাকে বাংলাদেশ হতে বাঁচানো যাবে না। কারণ আমরা বড় বড় ইনসিডেন্ট দেখছি। আজকে রাজ্যের শাসক দলের একজন বিধায়ক বলছে রাম মুসলমান ছিল। আরে কলিজায় দম থাকে তো অন্য ধর্মকে নিয়ে বল, মনুস্মৃতি পুরাচ্ছ, অন্য ধর্মের গীতা পড়াও। ধর্ম যদি খারাপ হয় তোমার কাছে, ধর্ম যদি আফিম হয় তোমার কাছে, রাজনৈতিক ধর্মই আফিম চলে গেল। এই যার কথা বলছেন তিনি কখন বলেছেন এটা নিয়ে অনেক সময় প্রশ্ন তোলেন। আমি সেখানে যাচ্ছি না। আমি এই যে বাংলাদেশের যে ইউথ কমিউনিটি, যারা বলা হচ্ছে ইনকিলাব মঞ্চ বা বিভিন্ন মঞ্চ বা আগস্টের লড়ুয়া বা আগস্টের আন্দোলনের যারা পথিকৃৎ, তাদের বিরুদ্ধে আনোয়ার অভিযোগ আছে যে তারা নাকি কয়েকদিনের মধ্যে কোটি কোটি টাকা কামিয়ে ফেলেছে। মানুষ বলছেন আমরা ভুল করেছি আগস্ট আন্দোলনে হাত মিলিয়ে সবাই মিলে একসঙ্গে। এটা তো একা জামাত করেনি, একা বিএনপি করেনি, একা তো বাংলাদেশের করেনি, সবাই মিলে আওয়ামী লীগের যে অত্যাচার বা যেটা আপনারা বলেন তার বিরুদ্ধে প্রতিবাদ করে তারপরে যেটা হয়েছে সেটা অত্যন্ত নোংরামো হয়েছে। কোনো একটা সরকার বা রাষ্ট্রপ্রধানকে সরাতে গেলে তার বাড়িতে ঢুকে গিয়ে লুটপাট করতে হয় না। সেটা তো অসভ্যতা অভব্যতা হয়েছে, সেটা অন্য ব্যাপার। সেটা আপনি আমাদের সঙ্গে গত 1 বছর 4 মাস আগে সহমত হয়েছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে ছাত্রনেতারা মাথায় বাংলাদেশের পতাকা লাগিয়ে কি বলছেন তারা একবার শোনাই আপনাদেরকে। ছোট্ট এক্সাম্পল, এরকম 100টা বাইট আছে, একটা শোনাই, শুনুন। ভারতের প্রক্সি সেবা দাসী হাসিনাকে খেলে দিয়েছে, ঠিক একইভাবে ভারতের সকল প্রক্সিকে খেলে দেওয়া হবে, সেভেন সিস্টার খেলে দেওয়া হবে, ভারতীয় পেনশনকে খেলে দেওয়া হবে, দিল্লির মিডিয়াকে খেলে দেওয়া হবে। যদি কোনো ফকিন্নি দেশ থাকে সেটা হচ্ছে ভারত। পৃথিবীর মানচিত্রে ভারত হচ্ছে একটা ফকিন্নি দেশ। এরা যেই পাতে খায় সেই পাতেই ভারতের বাজেট যতটুকু, ভারতের বাজেট যতটুকু তার 40 ভাগের 1 ভাগ ওরা বাংলাদেশ থেকে নিয়ে যায়। মানে কি আমরা যদি এটা বন্ধ করে দেই তাহলে ভারত না খেয়ে মারা যাবে। আচ্ছা আজিজুল দা, এটা কি কোনো পার্টিকুলার কোন মানে আনোয়ার এটা শুনলে তো আনোয়ার কি বলছে? হ্যাঁ আমি শুনেছি। আসলে সত্যি কথা হচ্ছে কবি চণ্ডীদাস তিনি বলেছিলেন সবার আগে মানুষ সত্য তার উপরে নাই। আসলে আমরা আগে মানুষ হতে হবে। আমরা যদি মানুষ না হই তাহলে যে বলছে, তাহলে আপনি স্বীকার করুন যে বলছে সে মানুষ না। তাহলে বলুন ও কি ছাগল পাগল নাকি? তাহলে যে বলছে সে কি মানুষ না? দেখুন আমি তখনই মানুষ যখন আমি মনুষ্যত্ব দিয়ে কাজ করতে পারি। আপনি দেখেন মানুষকে দেখতে মানুষের মতো, ওকে তো মানুষের মতোই লাগছে দেখতে, কিন্তু আমি যেই বক্তব্যগুলো দেখছি সেগুলো নিয়ে আমার কিছু আপত্তি আছে। দেখুন একটা কথা আনোয়ার বলি, এই যে ঘটনা দীপুকে পোড়ানোর ঘটনা, মানুষ ভিডিও ক্যামেরা করেছে, এনজয় করেছে, আটকানোর একটা লোক ছিল না।
এ যে বলছে খুবই সবাই এ যে বলছে এই যে সামাজিক পারসেপশন, সোশ্যাল এনার্জির কথা আমরা বলছি, মনুষ্যত্ব থাকে, হ্যাঁ। যদি কারো মানুষের ভিতরে যদি সে মনুষ্যত্বের চাষাবাদ করতে পারে, হ্যাঁ। তাহলে সেই কখনো একজন মানুষের মৃত্যু থেকে হাসতে পারে না, হ্যাঁ। উল্লাস করতে পারে না। বাংলাদেশে 28 অক্টোবরে এমন ঘটনা আমরা দেখেছি দাদা। আমার প্রশ্ন আনোয়ার, এরা কারা? আমার প্রশ্ন উল্লাস বা আমি গ্রামারে যাচ্ছি না, আমি গ্রামেটিক্যাল সংস্কৃতিতে আমি উদিছি ছায়ানটে আমি যাচ্ছি না। আমার প্রশ্ন, আমি কোন রকম সংস্কৃতির বাহুল্যতার বাইরে বেরিয়ে বলছি এদেরকে আইডেন্টিফাই তো। এরপরে পুলিশ গ্রেপ্তার করেছে 13 জনকে, আমি জানি 13 বা 16 জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। কিন্তু আমার কথা, এই যে সোশ্যাল এনার্কি, এই যে সমাজের মধ্যে যে পারসেপশন তৈরি করা হচ্ছে, ভারতের বিরুদ্ধে খিস্তি দাও, লোকে হাত উঁচু করে স্লোগান দিচ্ছে, এটা তো ঘরের মধ্যে কোনো মিটিংয়ে হচ্ছে না ব্রাদার, এটা ঘরের মধ্যে কোনো মিটিংয়ে হচ্ছে না।